রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত রানী ভবানীর রাজবাড়িতে আছে এখন আমরা। পুরো রাজবাড়িটি ঘুরে দেখব এবং রানীর হাতে রাজবাড়ির দায়িত্ব কেন দেওয়া হলো এই সম্পর্কে একটু ইতিহাস জানার চেষ্টা করব আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা জানেন এখন আমরা রাজশাহীতে অবস্থান করছি। জ্যৈষ্ঠের এই সময়ের গরমে কিন্তু আম কাঁঠাল পেকে উঠে আর প্রচন্ড পরিমাণে গরম থাকে। তো এই মুহূর্তে আমরা আছি এই গরমের দেশে, আর এই গরমে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রাজশাহী নাটোরের রানী ভবানীর রাজবাড়িটি। ঠিক বিকেল হতেই আমরা বের হয়ে গিয়েছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে। আমার রিলেটিভসদের বাসা থেকে একটু দূরেই এই রাজবাড়িটি। আমরা সবাই জানি রাজশাহীতে কিন্তু ভরপুর ইতিহাস জমে আছে। এখানে রাস্তায় বের হলে কিন্তু বোঝা যায় এখানকার পুরনো বাড়ি, ঘর, গাছপালা এবং সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে এখানকার রাজবাড়ি, যার মাঝে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের এবং শত বছরের পুরনো ইতিহাস। তো আমরা চলে এসেছি, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আমার দুলাভাই যাচ্ছিল টিকিট কাটতে। টিকিটের মূল্য কিন্তু বেশি নয়, হয়তো 20 টাকা থেকে 50 টাকা হতে পারে। যেহেতু আমার টিকিট কাটিনি, জানি না এই সম্পর্কে। রাজবাড়িতে ঢুকতে আপনারা দেখতে পাবেন হাতের ডান পাশে কিন্তু একটি বড় দিঘি এবং এর মধ্যে কিন্তু একটি ঘাটলা ছিল। রাজবাড়ির বিশাল বড় প্রবেশদ্বার দেখলেই বোঝা যায় এর বিশালতা কতটুকু। আমরা যারা ঢাকা থেকে গিয়েছি এবং ওইখানকার আমার ভাই বোন এবং ভাগ্না ভাগ্নি ভাস্তি সবাইকে নিয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম নাটোরের এই রাজবাড়িটি ঘুরে দেখতে। রাজশাহী নাটোরের ঠিক প্রাণকেন্দ্রে কিন্তু এই রাজবাড়িটি অবস্থান করছে। রাজবাড়ির গাছগুলোর উচ্চতা দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, এবং যে বকগুলো দেখছেন উড়ে আসছে, এরা কিন্তু সাধারণ বকের তুলনায় অনেক বড় ছিল, ঈগল বা চিলের সাইজের ছিল। রাজবাড়িতে প্রায় কয়েকটি ভবনই ছিল। আমি শুনেছি বড় ভবনটির নাম হচ্ছে তরফ এবং কয়েকটি ছোট ছোট ভবন আছে এখানে। 18শো শতকের দিকে রাজা রামজীবন চৌধুরী এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার বংশের রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। রাজা রামকান্ত শুধুমাত্র 30 বছর বয়সে মারা গিয়েছিলেন। তাদের কোনো উত্তরাধিকার অথবা কোনো পুত্র সন্তান ছিল না, তাই সম্পূর্ণ দায়িত্ব রানী ভবানীর উপর চলে আসে রাজবাড়ির। রানী ভবানী ছিলেন অত্যন্ত জ্ঞানী, দানশীল এবং বিশাল মনের। নাটোরের পানি ব্যবস্থা এবং উন্নয়ন সম্পূর্ণ কাজে কিন্তু রানী ভবানীর হাত ছিল, তাই এখানকার প্রজারা ওনাকে মহারানী বলেও উল্লেখ করত। এখানে আছে অনেক পুজো করার মন্দির, আর পুজোর জন্য কিন্তু বড় বড় কাঠগোলাপের গাছ আছে এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে, যা দিয়ে আগের দিনের মানুষরা পূজা করত। একটা সময় যে জায়গাগুলোতে রাজা রানীরা হাঁটাচলা করত, এখনকার সময় কিন্তু অল্প বয়সের যুবকরা খেলাধুলা করছে এবং ভিন্ন দেশের মানুষরা এখানে ঘুরতে আসছে। রাজবাড়ির এই বিশাল বড় বড় গাছগুলো যখন আপনারা দেখতে পাবেন, তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি হবে। পুরোটা রাজবাড়ি ফুল এবং ফলের গাছে কিন্তু সাজানো আছে। রানী ভবানীর এই বিশাল রাজপ্রাসাদ কিন্তু এখন একটি টুরিস্ট প্লেস হিসেবে গণ্য করা হয়। বৃষ্টির মধ্যে বাচ্চাদের নিয়ে এত বড় রাজবাড়ি ঘুরে দেখতে হলে কিন্তু পায়ের অনেক জোরের দরকার আছে। হালকা পাতলা ঘোরার পর কিন্তু আমরা কিছুটা বিশ্রাম নিয়ে নিই এবং এখানে এসে দোল খাচ্ছিলাম। আমরা তো দোলনায় চেপে বসেছি, আমাদের বড় ভাই আমাদেরকে দোল দিচ্ছিল এবং পাশের দোলনায় কিন্তু আমাদের বাচ্চারাও খেলাধুলা করছিল। ছোটকালেও কিন্তু আমরা এই রাজবাড়ি বারবার করে ঘুরে দেখেছি, তাই আর বেশি ঘুরলাম না। রাজবাড়ি সম্পর্কে যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে, দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। And thanks for watching my videos.